ইলেকট্রিকটা অফ হয়ে গেছে, যে কারণে বারবার ক্লাস কাটছে আবার অন হচ্ছে। পুরো সিস্টেমটাই ইলেকট্রিক কারেন্টের উপর নির্ভর করছে, ওটা চলে গেলে তো সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, একটু অপেক্ষা করে নিতে হবে। বেশ, আমরা শেষ পড়লাম ওয়াল বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। একটা প্রাচীর যে সিস্টেম এবং সারাউন্ডিংকে আলাদা করে রেখেছে। নেক্সট রিডিং করব আমরা টাইপস অফ ওয়াল বা প্রাচীরের প্রকারভেদ। টাইপস অফ ওয়াল, প্রাচীরের প্রকারভেদ। রিডিং করো সবাই, টাইপস অফ ওয়াল বা প্রাচীরের প্রকারভেদ। একটু অপেক্ষা করো, সিস্টেমটা রেডি করে নি। ওকে, দেখো টাইপস অফ ওয়াল বা প্রাচীরের প্রকারভেদ। এখান থেকে কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে বিষয়গুলো। আমরা পুরো তাপগতিবিদ্যাকে সর্বদা দুটো ভাবে পড়ব, দুটো প্রসেসে পড়ব। তো এই প্রসেস দুটোকে সৃষ্টি করেছে এই ওয়াল দুটো। দু রকমের ওয়াল পাওয়ার জন্য সবকিছু প্রসেসগুলো দু রকমের হয়ে গেছে। একটার নাম হচ্ছে, দেখো, একটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। এই ওয়ালের ভিন্নতার জন্য সব পদ্ধতিগুলোর মধ্যেও দুটো করে ভিন্নতা চলে এসেছে। তো আমরা সর্বপ্রথম হেডিং করব টাইপস অফ ওয়াল, এর দাগ দিয়ে লিখব, লেখো ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক, ডায়াথার্মিক ওয়াল, ডায়াথার্মিক ওয়াল। কিছু না, যে দুটো ওয়ালের কথা বললাম সে দুটো ওয়াল, একটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। আমরা এখন জানবো ডায়াথার্মিক ওয়াল কি বা কাকে বলে, এখানে কি হয় আর কি হয় না। আর জানবো অ্যাডিয়াবেটিক ওয়াল কাকে বলে, কি বৈশিষ্ট্য এর, এক্ষেত্রে কি কি হয় আর কি কি হয় না। বাস এই দুটো ওয়াল যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে আমরা প্রসেসগুলো বুঝে নিতে পারবো, কারণ ওয়ালের উপর ডিপেন্ড করে কিন্তু প্রসেসগুলোর ভাগ হয়েছে। তো ডায়াথার্মিক ওয়াল আমরা কাকে বলবো, লিখো একটা লাইন, তাহলে সব বুঝতে পারবে। এখানে একটি লাইন লিখো যে এলাও হিট টু পাস থ্রু, অর্থাৎ এই ওয়াল, ডায়াথার্মিক ওয়াল, তাপকে চলাচল হতে দেয় বা তাপকে যেতে দেয়। এর মধ্য দিয়ে তাপের আদান প্রদান হয়, এর মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়। যেমন একটা গরম প্রেসার কুকারে যদি আমরা খানিকক্ষণ বাইরে সাধারণ উষ্ণতায় রেখে দিই, কিছুক্ষণ পর কি হয়, সেটা আস্তে আস্তে শীতল হতে শুরু করে বা ঠান্ডা হতে শুরু করে। আমরা যদি ওভেন থেকে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে নামাই, সেই মুহূর্তে প্রেসার কুকার ঢাকনা খোলা যায় না, কারণ ভিতরে অতিরিক্ত চাপ থাকে, উষ্ণতা বৃদ্ধির কারণে চাপ বৃদ্ধি পেয়ে যায়। এবং এক্ষেত্রে কি হয়, যখন আমরা ওটাকে বাইরে খানিকক্ষণ রেখে দিই, ভিতরের যে তাপ সেটা অ্যালুমিনিয়ামের যে বডি প্রেসার কুকারের তার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। অর্থাৎ এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যে বডিটা রয়েছে
যদি আমরা এটাকে ওয়াল ধরে নিই, সেটা হচ্ছে ডায়াথার্মিক ওয়াল, অর্থাৎ যার মধ্য দিয়ে তাপের সঞ্চালন বা তাপের আদান প্রদান ঘটে বা ঘটতে পারে। কিন্তু যদি আমরা প্রেসার কুকারে কোনোটা কম্বলের মতো বস্তু দিয়ে জড়িয়ে রেখে দিই, তাহলে কিন্তু তাপ অতি সহজে বাইরে আসতে পারবে না। কিছুক্ষণ বা কিছু সময়ের জন্য হলেও কিন্তু তাপ ভেতরে রয়ে যাবে, যেটা বলছি আমরা ক্লোজ সিস্টেম। এটা হচ্ছে ওপেন সিস্টেমের ক্ষেত্রে, যে ক্ষেত্রে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, অর্থাৎ এবং এই তাপের আদান প্রদান ঘটাবে কে না প্রাচীর বা ওয়াল। সেই ওয়ালটাকে বলছি আমরা ডায়াথার্মিক ওয়াল। এক কথায় যে ওয়াল বা প্রাচীরের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে, অর্থাৎ তাপের আদান প্রদান ঘটে। তাহলে লিখবো আমরা এক লাইন, allow heat to pass through, অর্থাৎ ব্র্যাকেটে লিখে নেব আমরা, যার মধ্য দিয়ে তাপের চলাচল হয়, যার মধ্য দিয়ে তাপের চলাচল হয়, যার মধ্য দিয়ে তাপের চলাচল হয়, অর্থাৎ যে তাপকে অ্যালাউ করে, যে হিট ট্রান্সফার অ্যালাউ করে, যার মধ্য দিয়ে তাপের চলাচল হয়, অর্থাৎ যে প্রাচীর তাপ পরিবহনে সক্ষম, অর্থাৎ যে প্রাচীর তাপ পরিবহনে সক্ষম। বোঝা গেছে? আর মনে রাখবো আমরা এটাকে বলা হয় ওপেন সিস্টেম। কি বলা হয় এটাকে? ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম, মুক্ত তন্ত্র। মুক্ত তন্ত্র অর্থাৎ একটা গ্লাসে গরম জল আছে এক গ্লাস, আর একটা থার্মোফ্লাক্সে গরম জল আছে। থার্মোফ্লাক্সের জল বেশ কিছু সময় ধরে কিন্তু গরম থাকে, কারণ থার্মোফ্লাক্সের যে প্রাচীর বা যে ওয়াল যেটা দিয়ে থার্মোফ্লাক্সের বডিটাকে বানানো হয়, সেটা কিন্তু ডায়াথার্মিক ওয়াল নয়, ওটা অ্যাডিয়াবেটিক ওয়াল, যে তাপ চলাচল বা তাপের পরিবহন সঞ্চালন করে না, তাকে বলবো আমরা অ্যাডিয়াবেটিক। বাট এক কাপ গরম চা আমি বাইরে সাধারণ উষ্ণতা নামিয়ে দিলাম, খানিকক্ষণ পর দেখবো চায়ের উষ্ণতা নরমাল হয়ে গেছে বা শীতল হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে সিস্টেম থেকে হিট পরিবেশে চলে গেছে। বা খানিকটা বরফকে আমি একটা গ্লাসের মধ্যে রেখে দিলাম, কিছুক্ষণ পর দেখবো বরফ গলে জলে পরিণত হয়েছে, এবং বরফের যে উষ্ণতা ছিল 0 ডিগ্রি সি, এখন বর্তমান জলের উষ্ণতা হয়ে গেছে 25 ডিগ্রি সি। অর্থাৎ এক্ষেত্রে সিস্টেম হচ্ছে বরফ টুকরোগুলো, আর গ্লাসটা ছিল ওয়াল বা প্রাচীর। এক্ষেত্রে বরফের টুকরো পরিবেশ থেকে হিট নিয়ে গলন পদ্ধতিতে গলিয়ে জলে পরিণত করেছে নিজেকে, এবং এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন এক্ষেত্রে তাপের আদান প্রদান কিন্তু হয়েছে, তাপ সঞ্চালন কিন্তু হয়েছে। হলো? উষ্ণতা কথাটা পরে বলছি, তাপের আদান প্রদান ঘটেছে। ঠিক আছে, উষ্ণতা আসছি না এখন, শুধুমাত্র জানবো আমরা হিট ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না। টেম্পারেচারটা আলাদাভাবে আলোচনা করব, ওটা অন্য ঘটনা। এক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো যে ওয়াল বা যে প্রাচীর তাপের আদান প্রদান হতে দেয়, তাকে বলবো আমরা ডায়াথার্মিক ওয়াল, এবং সেই সিস্টেমকে বলবো আমরা ওপেন সিস্টেম বা মুক্ত তন্ত্র। ওপেন সিস্টেম বা মুক্ত তন্ত্র। বেশ, এক্সাম্পল দিতে পারি আমরা প্রেসার কুকার। প্রেসার কুকার আমরা এর উদাহরণ হিসেবে নিতে পারি। প্রেসার কুকারের যে বডি, সেটা আমরা বলতে পারি ওটা একটা ডায়াথার্মিক ওয়াল। এরপরে নেক্সট লিখবো আমরা অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক, অ্যাডিয়াবেটিক ওয়াল, এটা 2 নম্বর ওয়ালের ভাগটা। অ্যাডিয়াবেটিক ওয়াল ঠিক ডায়াথার্মিকের উল্টোটা।
যার মধ্য দিয়ে তাপ চলাচল করতে দেয় না, তাপকে পাস হতে দেয় না, হিট ট্রান্সফার হবে না কোনো মতেই। যদি আমরা ওই প্রেসার কুকারটাকে একটা কম্বল দিয়ে মুড়ে দিই তাহলে কিন্তু বেশ কিছু সময়ের জন্য আমরা অ্যাডিয়াবেটিক ওয়াল পাবো। পার্মানেন্ট বা লাইফ টাইম কোনো ঘটনা ঘটবে না, এখানে সময় বেসিসে ঘটনাগুলো ঘটবে। এমন কোনো সিস্টেম নেই যে হিটকে ভিতরে ধরে রাখতে পারে। আজ না হয় কাল হিট কিন্তু মধ্যে থেকে বাইরে আসবেই বা বাইরের হিট ভিতরে ঢুকবেই, কিন্তু আমরা কিছু সময়ের জন্য ধরে নিচ্ছি যে একটা ডায়াথার্মিক ওয়াল আর একটা অ্যাডিয়াবেটিক ওয়াল। তো আমরা এর ক্ষেত্রে কি লিখবো, এই ক্ষেত্রে লেখো যে will not allow heat to pass through, will not allow heat, will not allow heat to pass through। ব্র্যাকেটে আমরা লিখে নেব যার মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না, যার মধ্য দিয়ে তাপ চলাচল করতে ওকে, তাহলে লিখো যার মধ্য দিয়ে চাপ চলাচল করতে পারে না, যার মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না, অর্থাৎ যে প্রাচীর তাপ পরিবহনে, যে প্রাচীর তাপ পরিবহনে অক্ষম, যে প্রাচীর তাপ পরিবহনে অক্ষম। অনেকটা কন্ডাক্টর আর ইনসুলেটরের মতো। কন্ডাক্টর কি করে, তড়িৎ পরিবহন হতে দেয়, ইনসুলেটর কি করে, তড়িৎ পরিবহনে বাধা দেয়। তাই এটাকে আমরা কন্ডাক্টর বলতে পারি, এটাকে ইনসুলেটর বলতে পারি, হ্যাঁ, বা কন্ডাক্টিং ওয়াল, এটা বলবো ইনসুলেটিং ওয়াল। তাপ পরিবহনে অক্ষম, এটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, এটাকে বলা হয় ক্লোজ সিস্টেম। তো ডায়াথার্মিক ওয়ালকে আমরা আরেকটা নাম দিতে পারি কন্ডাক্টিং ওয়াল, কন্ডাক্টিং ওয়াল, আর একে বলতে পারি আমরা ইনসুলেটিং ওয়াল, ইনসুলেটিং ওয়াল। ঠিক আছে, কন্ডাক্টিং ওয়াল আর এটা হচ্ছে ইনসুলেটিং ওয়াল। ভালো করে বুঝে নাও, এখানে হিট অ্যালাউ, এখানে কিন্তু হিট নট অ্যালাউ, দুটি কথা। একবার হিট অ্যালাউ হচ্ছে আর একবার হিট অ্যালাউ হচ্ছে না, আর কিছু পার্থক্য নেই। আশা করি হয়ে গেছে। তো আমরা নেক্সট হেডিং এ চলে যাব। লেখো ইকুয়েশন অফ স্টেটস, অর্থাৎ অবস্থার সমীকরণ। আমরা ক্লাস 10 এ পড়েছি অবস্থার সমীকরণ। লেখো ইকুয়েশন অফ স্টেটস। হেডিং করো অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেটস, বা এটা বলবো আমরা অবস্থার সমীকরণ। গ্যাসের অবস্থার সমীকরণ, অবস্থার সমীকরণে কে কে ছিল? পি ভি ইকুয়ালস টু এন আর টি, পিভি ইকুয়ালস টু এন আর টি।
এটা হচ্ছে আমাদের অবস্থার সমীকরণ। পিভি ইকুয়ালস টু এনআরটি। এনটা কি নাম্বার অফ মোল আর আরটা কি গ্যাস কনস্ট্যান্ট। আমরা লিখে নিতে পারি দরকার হলে এখানে এন ইকুয়ালস টু নাম্বার অফ মোল আর আর ইকুয়ালস টু গ্যাস কনস্ট্যান্ট। সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এন হচ্ছে নাম্বার অফ মোল। ওকে, বেশ। এবারে আমরা থার্মোডাইনামিক্যাল প্রসেস অর্থাৎ তাপগতীয় যে পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে ঘটনা ঘটবে সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করব এবং সেখান থেকে যে পদ্ধতিগুলো আমাদের সিলেবাসের অন্তর্গত, ক্লাস 11 এর সিলেবাসের অন্তর্গত, সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব। তো নেক্সট হেডিং করো থার্মোডাইনামিক্যাল প্রসেস, তাপগতীয় পদ্ধতি। থার্মোডাইনামিক্যাল প্রসেস। হেডিং করো থার্মোডাইনামিক্যাল প্রসেস বা তাপগতীয় পদ্ধতি। দেখো কি কি পদ্ধতি আমরা পাচ্ছি। ফার্স্ট, 1 নম্বরে হেডিং করো পদ্ধতির নাম দেখো আইসোথার্মাল প্রসেস বা বাংলায় যাকে বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। হেডিং আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস বাংলায় লিখতে পারো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া এটা শুনেই বোঝা যাচ্ছে সম উষ্ণ, অর্থাৎ উষ্ণতার মান বা তাপমাত্রার মান সমান থাকবে যে পদ্ধতিতে, তাকে বলবো আমরা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। আইসো কথার অর্থ হচ্ছে সম, আর থার্মাল কথা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা বা তাপমাত্রা একই থাকবে অথচ ঘটনাটা ঘটতে থাকবে, তখন সেই পদ্ধতিকে বলবো আমরা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। তো পয়েন্ট করো, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা লিখে রাখো টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট মনে থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট অর্থাৎ স্থির উষ্ণতা। স্থির উষ্ণতা। আইসোথার্মাল প্রসেস যে পদ্ধতিতে বা যে ঘটনাতে শুরু থেকে শেষ পুরো ঘটনাতে কখনোই কোনো সময়তেই উষ্ণতার পরিবর্তন হবে না, অর্থাৎ সেই পদ্ধতি বলবো আমরা আইসোথার্মাল পদ্ধতি বা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। মনে রাখবো টেম্পারেচার, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, উষ্ণতা একই থাকবে। তো উষ্ণতার কোনো পরিবর্তন যদি না হয় তখন সেই পদ্ধতি বলবো আমরা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। কিন্তু বাকি যে প্যারামিটারস গুলো আছে, চাপ, আয়তন, ইন্টারনাল এনার্জি, এরা সবাই কিন্তু চেঞ্জ হতে পারে, এদের সবার পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো মতেই উষ্ণতার কোনো রকম পরিবর্তন হবে না, তখন সেই প্রসেসকে বলছি আমরা আইসোথার্মাল প্রসেস। তো এর সাথে আমরা কোথাও লিখে নেব যে প্রেসার, ভলিউম, হিট, হিট মানে তাপ, তাপমাত্রা নয় তাপ, আর এটা হচ্ছে আইই ইন্টারনাল এনার্জি, এগুলো কিন্তু সব চেঞ্জ হবে, এগুলো কিন্তু সব চেঞ্জ হবে। অর্থাৎ পরিবর্তনশীল রাশি কারা? পরিবর্তনশীল রাশি কে কে?
না, পরিবর্তনশীল রাশি হচ্ছে চাপ, আয়তন, আর কি নিয়েছি, তাপ আর শক্তি। এদের পরিবর্তন হবে, কিন্তু টেম্পারেচার বা উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তখন সেই পদ্ধতিকে বলবো আমরা আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। বেশ, 2 নম্বরে চলে যাব। শোন, যদি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট থাকতে হয় তাহলে হিটটা কিন্তু অবশ্যই চেঞ্জ হতে হবে। হিট যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা যাবে না। হিটটাকে চেঞ্জ হতেই হবে, তবেই তো টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা যাবে, তাই না? ধরো প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি, জলটা 100 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় ফুটছে। এখন যদি আমি ওভেনটাকে অফ করে দিই তাহলে কি জলটা আর ওই টেম্পারেচারে ফুটবে? ফুটবে না। কিন্তু জলকে যদি আমাকে মানে ফুটন্ত জলের টেম্পারেচার বা উষ্ণতা যদি একই রাখতে হয় তো বাইরে থেকে আমাকে কন্টিনিউ জলকে হিট দিতে হবে, অর্থাৎ হিটের চেঞ্জ হবে, তাপের পরিবর্তন হবে, তবেই তাপমাত্রা স্থির থাকবে। অর্থাৎ তাপমাত্রাকে স্থির রাখতে হলে তাপের পরিবর্তন হওয়াটা অবশ্যই দরকার। তাই মনে রাখবো আমরা আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রার পরিবর্তন না হলেও তাপের কিন্তু পরিবর্তন হয়। তাপমাত্রা মানে হচ্ছে উষ্ণতা। আচ্ছা, সেকেন্ড প্রসেস লেখো। আইসোথার্মাল প্রসেসের পরে হবে আমাদের অ্যাডিয়াবেটিক। তার আগে একটা কথা বলে রাখি, এই আইসোথার্মাল প্রসেসে আমরা কি ওয়াল ইউজ করব বলতে পারবি? কেউ কমেন্টে লিখতে পারবি? আইসোথার্মাল প্রসেস এ আমরা কোন ওয়ালটা ইউজ করব আমি একটু বলে দিচ্ছি। আমরা দু রকম ওয়াল পড়েছি, অ্যাডিয়াবেটিক ওয়াল আর ডায়াথার্মিক ওয়াল। অ্যাডিয়াবেটিক ওয়াল আর ডায়াথার্মিক ওয়াল। তো আইসোথার্মাল প্রসেসে সিস্টেম সারাউন্ডিং এর মধ্যে, সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে তাপের আদান প্রদান হবে, অর্থাৎ তাপকে এলাও করবে। প্রাচীর তাপ এলাও করবে, তাপ সঞ্চালন যেতে হবে, তাপের পরিবহন দিতে হবে করতে, তবেই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তো আইসোথার্মাল প্রসেসে হিটটা চেঞ্জ হবে, অর্থাৎ তাপের আদান প্রদান চলবে, কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে বলো এখানে আমরা কোন ওয়াল ইউজ করব? আইসোথার্মাল প্রসেসে কোন প্রাচীর ব্যবহার করা হয়, কোন ধরনের প্রাচীর ব্যবহার করলে সেই প্রসেসটা আইসোথার্মাল হয়? কেউ বলার চেষ্টা করবে কি? কমেন্টে করতে পারো, কমেন্টে। আইসোথার্মাল প্রসেস মানে হিট কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ তাপের আদান প্রদান ঘটবে। কি বলেছিস? ডায়াথার্মিক। ভেরি গুড, ডায়াথার্মিক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আইসোথার্মাল প্রসেস মানে কিন্তু মনে রাখবো আমরা ডায়াথার্মিক ওয়াল। ডায়াথার্মিক ওয়াল বা বলতে পারি আমরা কন্ডাক্টিং ওয়াল। কন্ডাক্টিং ওয়াল অর্থাৎ যাতে তাপ যাওয়া আসা করতে পারে, তাপ যাওয়া আসা করবে তবেই ভিতরের সিস্টেমটা টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তাই আমরা মনে রাখবো আইসোথার্মাল প্রসেসে ওয়ালটা ইউজ হবে ডায়াথার্মিক। ভেরি গুড, অনেকেই উত্তর দিয়েছিস। 2 নম্বরে আমরা চলে যাব নেক্সট প্রসেস, অ্যাডিয়াবেটিক। লেখো, প্রসেসটার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস এর বাংলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আইসোথার্মালের উল্টোটা হবে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, হিট চেঞ্জ হয়েছিল, এখানে উল্টোটা, এখানে হিট কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার চেঞ্জ হবে। তাহলে লেখো, এখানে লেখো হিট, হিট কন্টেন্ট বা হিট, হিট কন্টেন্ট বা হিট কনস্ট্যান্ট।
হিট কন্টেন্ট বা হিট কনস্ট্যান্ট। বুঝা গেছে? অর্থাৎ তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না, তাপের আদান প্রদান হবে না। তো বেটা বলো তো এখানে কোন ওয়াল ইউজ হবে? বুঝা যাচ্ছে তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ ইনসুলেটিং ওয়াল বা কি নিয়েছিলাম আমরা, অ্যাডিয়াবেটিক ওয়াল। এখানে হবে কি অ্যাডিয়াবেটিক ওয়াল, তো লিখে নাও অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক ওয়াল বা ইনসুলেটিং, ইনসুলেটিং ওয়াল। বোঝা যাচ্ছে বিষয়গুলো? বেশ, আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, নোটটা তোমরা জলদি জলদি ঢুকে নাও। নেক্সট আমরা প্রসেসের নাম লিখব, দেখো তাহলে হলো আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক। এবার লেখো আইসোবরিক প্রসেস। নেক্সট লেখো 3 নম্বরে আইসোবরিক। আইসোবরিক প্রসেস। বার কার একক? বার কার একক? বার হচ্ছে প্রেসারের একক, বার হচ্ছে প্রেসারের একক। তো আইসোবারিক মানে আইসো প্রেসার, আইসো প্রেসার মিন্স প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। আইসোবারিক প্রসেসে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। তো যে প্রসেসে, যে পদ্ধতিতে চাপ এর কোনো পরিবর্তন হয় না, চাপটা স্থির থাকে, তাকে বলবো আমরা আইসোবারিক প্রসেস। এখানে চাপ স্থির হয়েছে। তো এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমচাপীয়, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, আইসোবারিক প্রসেস। ফোর্থ লিখবো আমরা আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক এর নাম হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া। বাংলাটা শুনে বুঝতে পারছো, সম আয়তনিক প্রক্রিয়া। বলো তো তাহলে এখানে কে স্থির থাকবে না এখানে ভলিউম, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আয়তন থাকবে স্থির, আয়তন থাকবে স্থির। আরেকটা প্রসেস আমরা লিখব ফিফথ 5 নম্বরে সাইক্লিক, সাইক্লিক বা চক্রীয় পদ্ধতি, সাইক্লিক প্রসেস। একে বলা হয় চক্রীয় প্রক্রিয়া বা পদ্ধতি। এটা কেমন? শুরুতে চাপ, আয়তন, উষ্ণতা এক মানের থাকবে, তারপরে মানটা পরিবর্তন হবে, তারপরে মানটা আবার পরিবর্তন হবে, তারপরে মানটা আরো পরিবর্তন হতে পারে, শেষে কিন্তু ফিরে প্রথমে যে মানটা ছিল ওটাই ফিরে আসবে। অর্থাৎ আমরা ধরে নিলাম কোন কোয়ান্টিটির মান ছিল প্রথমে পি, ভি আর টি। প্রসেসটা চলতে শুরু করার পরে কিছুক্ষণ পরে মান হয়ে গেল P1, V1, T1। প্রসেস চলছে, দেন মান চেঞ্জ হয়ে গেল
P2 V2 and T2 আবার দেখা যাচ্ছে খানিকক্ষণ পরে চেঞ্জ হয়ে ফিরে আসছে P V and T তাহলে এখান থেকে কি বোঝা গেল যে প্রথমে যে মানগুলো ছিল শেষে আবার সেই মানগুলোই আবার ফিরে এলো তো এই যে চক্রাকারে মানের পরিবর্তন হচ্ছে মান আবার পুনরায় ঘুরে আসছে তাই এর নাম হচ্ছে সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া ওকে নিচে লিখে দিতে পারো যে আফটার সার্টেন চেঞ্জেস রিটার্ন টু অরিজিনাল ভ্যালুজ লিখতে পারো একটা লাইন যে আফটার সার্টেন চেঞ্জেস রিটার্ন টু অরিজিনাল ভ্যালুজ সাময়িক মানের পরিবর্তন হলেও আবার প্রাথমিক মানগুলো ফিরে আসে সেই প্রসেসকে বলা হচ্ছে সাইক্লিক প্রসেস আমাদের কিন্তু এতগুলো প্রসেস আলোচনা করা নেই আমরা মূলত আলোচনা করব প্রথম দুটো প্রসেস অর্থাৎ প্রসেস নাম্বার 1 আইসোথার্মাল প্রসেস এন্ড প্রসেস নাম্বার 2 কি ছিল অ্যাডিয়াবেটিক প্রসেস সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া যেখানে উষ্ণতা স্থির তাপ পরিবর্তনশীল অ্যাডিয়াবেটিক প্রসেস যেখানে তাপ স্থির উষ্ণতা পরিবর্তনশীল বাস আমরা এই দুটো ঘটনা বারবার দেখব কোন একটা প্রসেসে উষ্ণতা স্থির থাকবে তাপের পরিবর্তন হবে আবার কোন একটা প্রসেসে তাপটা স্থির থাকবে উষ্ণতার পরিবর্তন হবে এই দুটো প্রসেসকে আমরা পড়বো ভালো করে ডিটেইলস চলো ক্লিয়ার করছি এগুলো চলো নেক্সট হেডিং করো এবার আমরা ডিটেইলস এই দুটো পদ্ধতিকে বা প্রসেসকে আমরা পড়ব তার আগে আমি একটু পানিটা ভরে নিই দেখো আমরা দুটো পদ্ধতি পড়ার আগে একটা ডায়াগ্রাম দেখব ডায়াগ্রামটার নাম হচ্ছে পিভি পি বনাম ভি চাপ বনাম আয়তন বা পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম পিভি পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম অর্থাৎ চাপ আয়তন সূচক লেখচিত্র চাপ আর আয়তনের পরিবর্তনটা কিভাবে হয় এর একটা গ্রাফ আমরা ড্র করব এবং এখান থেকে বেশ কিছু তথ্য আমরা সংগ্রহ করব পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম একদম সিম্পল দেখো দুটো এক্সিস নিয়ে নিয়েছি আমরা এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস ওয়াই এক্সিস বরাবর আমরা প্রেসারকে আর এক্স এক্সিস বরাবর আমরা ভলিউমকে নিয়ে নিলাম ক্লিয়ার ওকে এবং এদের মধ্যে আমরা রিলেশন তো জানি কি রিলেশন পি ভেরিসিয়াস 1/v বা ভি ভেরিসিয়াস 1/p এরা পরস্পরের ব্যস্ত সম্পর্কে আছে অর্থাৎ চাপের মান যদি আমি বাড়াই আয়তনের মান কমবে আয়তনের মান যদি বাড়াই তো চাপের মান কমবে এরা পরস্পরের ব্যস্ত সম্পর্কে আছে অ্যাকর্ডিং টু বয়েলস ল বেশ তো আমরা ওই যে এটা ইয়ে করেছিলাম না অবস্থা সমীকরণ পিভি সমান nRT হ্যাঁ তো সেখান থেকে আমরা জানি পিভি সমান nRT মানে পি ভেরিসিয়াস 1/r
ভি, এই যে পি ভেরিসিয়াস 1 বাই ভি, তবেই তো হবে পি ইকুয়ালস টু কে ইন্টু 1 বাই ভি, পি ইকুয়ালস টু 1 বাই ভি, তবেই তো হবে পি ভি ইকুয়ালস টু কে, পি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তবেই আসবে যদি পি আর ভি পরস্পর ব্যস্ত সম্পর্ক থাকে। তো ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা কেমন গ্রাফ পেতে পারি? এটা পেতে পারি, হ্যাঁ কি না? কারণ এই পয়েন্টে ধর P1 V1, দেখ এখানে P1 এর মানটা দেখ, P1 এর মানটা দেখ ম্যাক্সিমাম, খেয়াল করেছিস? এখানে কিন্তু P1 টা ম্যাক্সিমাম, বাট বেটা V1 টা কিন্তু মিনিমাম। দেখো এটা হচ্ছে V1, এটা P1, তো এই পয়েন্টে P ম্যাক্সিমাম V মিনিমাম, কারণ বাস্তব ব্যস্ত সম্পর্ক। নেক্সট এখানে দেখো, এখানে দেখো এটা হচ্ছে P এর ভ্যালু, এটা হচ্ছে P এর ভ্যালু, বাট এটা হচ্ছে V এর ভ্যালু, এটা হচ্ছে V, এটা হচ্ছে V, এটা হচ্ছে V2, এটা V1, এটা V2, এটা P1, এটা P2। তো এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট কি পাবো? P2 V2 ধরে নিলাম, P2 V2, ওকে হয়েছে। এবার দেখ এখানে আমরা দুটো টার্ম ইউজ করব, একটা টার্ম হচ্ছে কম্প্রেশন বা সংকোচন, লেখো কম্প্রেশন, কম্প্রেশন হচ্ছে সংকোচন, ওকে। সংকোচন মানে ভলিউম কমবে, সংকোচন মানে কি ভলিউমটা কমবে। আচ্ছা, 2 নম্বরে আমরা নিতে পারি, 2 নম্বর বলবো আমরা এক্সপানশন। এক্সপানশনটা কি হবে? এক্সপানশন মানে হচ্ছে প্রসারণ, এক্সপেনশন হচ্ছে প্রসারণ। তো সংকোচন বা কম্প্রেশনে মনে রাখবি ভলিউম কিন্তু কমবে, ভলিউম কমবে, আর এক্সপেনশন বা প্রসারণে কিন্তু মনে রাখবো ভলিউমটা বাড়বে। দেখো তাহলে যদি আমি উপর থেকে নিচের দিকে অ্যারো দিই, অর্থাৎ গ্রাফ, এই গ্রাফটা কি বোঝা যাচ্ছে উপর থেকে নিচে এসেছে না নিচ থেকে উপরে গেছে? বোঝাতে যাচ্ছে না? আমি একটা অ্যারো দিয়ে বোঝাতে পারবো গ্রাফটা উপর থেকে নিচে এসেছে নাকি নিচ থেকে উপরে গেছে। এমন তো হতে পারে যে প্রথমে আয়তনের মানটা বেশি নিয়েছি, চাপের মানটা কম, আয়তন কমছে চাপ বাড়ছে, আয়তন কমছে চাপ বাড়ছে, আয়তন কমছে চাপ বাড়ছে। অথবা এটাও হতে পারে চাপ আয়তন, আয়তন বাড়ছে, আয়তন বাড়ছে চাপ কমছে, আয়তন বাড়ছে চাপ কমছে, আয়তন বাড়ছে চাপ কমছে, আয়তন বাড়ছে চাপ কমছে। দুটোই তো হতে পারে। আয়তন কোথাও যেখানে ভলিউমটা বাড়ছে সেখানে মনে রাখবো প্রেসারটা কমছে, যেখানে ভলিউমটা বাড়ছে, সরি যেখানে কম্প্রেশন, যেখানে ভলিউমটা কমছে, সরি ভলিউমটা কমছে সেখানে প্রেসারটা বাড়ছে, যেখানে ভলিউমটা বাড়ছে সেখানে প্রেসারটা কমছে। তো ভলিউম বাড়লে, সরি ভলিউম কমলে সংকোচন হবে, কম্প্রেশন হবে, আর যদি ভলিউম বাড়ে এক্সপ্যানশন হবে বা প্রসারণ হবে। তাহলে যখন আমরা এইভাবে আসছি তখন কম্প্রেশন না সংকোচন, যখন আমরা এই অ্যারোটা দিচ্ছি, দেখো অ্যারোটা দেখো, এই অ্যারোটা দিয়ে আমি বুঝাচ্ছি, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এই অ্যারোটা অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসছি, এই অ্যারোটা আমাকে কি বোঝাচ্ছে? এক্ষেত্রে উপর থেকে নিচে আসছি, উপর থেকে নিচে এলে, উপর থেকে নিচে এলে চাপ কমছে আয়তন বাড়ছে, উপর থেকে নিচে এলে এই গ্রাফটা,
তো উপর থেকে নিচে এলে এই ঘটনা ঘটছে, আয়তন বাড়ছে চাপ কমছে, তখন আমরা তাকে কি বলবো? কম্প্রেশন না এক্সপানশন, সংকোচন নাকি প্রসারণ? বলো, কেউ পারবে বলতে? উপর থেকে নিচে আসছি আমরা, উপর থেকে নিচে আসার অর্থই হলো আয়তনের বৃদ্ধি, চাপের হ্রাস, তাকে কি বলছি আমরা? এক্সপানশন। অতএব যদি গ্রাফের অ্যারোটা নিচের দিকে থাকে তখন ওই গ্রাফ কি প্রকাশ করছে? প্রসারণ। কি প্রকাশ করছে? প্রসারণ। আর যদি আমি এরকম একটা গ্রাফ নিই, আরেকটা নিলাম, এরকম গ্রাফ নিলাম, এটার ক্ষেত্রে আমি অ্যারোটা উপরের দিকে দিলাম, উপরের দিকে যাচ্ছে, তার মানে কি ভলিউমটা কমছে, প্রেসারটা বাড়ছে, ভলিউমটা কমছে, প্রেসারটা বাড়ছে, তখন তাকে আমরা কি বলবো? সংকোচন। তো কার্ভ বা স্লোপটা দেখে কিন্তু আমরা বলতে পারবো যেটা সংকোচন ঘটছে না প্রসারণ ঘটছে, গ্যাসের সংকোচন ঘটছে নাকি প্রসারণ ঘটছে। আমরা স্লোপ দেখে বা গ্রাফের কার্ভ দেখে আমরা বুঝতে পারবো। এই অ্যারোটা যদি উপরের দিকে থাকে তখন সেটা হবে সংকোচন, আর অ্যারো যদি নিচের দিকে থাকে তখন হবে প্রসারণ। অ্যারো উপরের দিকে সংকোচন মানে কিন্তু আয়তন কমছে, অ্যারো নিচের দিকে প্রসারণ মানে কিন্তু আয়তন বাড়ছে। ক্লিয়ার? ওকে, বেশ, এটা সবাই একটু ড্র করে নাও, নোট করে নাও বাকিটা, তারপর আমরা নেক্সট হেডিং করব স্পেশাল দুটো প্রসেস, একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো, বেশ, নেক্সট হেডিং করো আইসোথার্মাল চেঞ্জেস বা আইসোথার্মাল প্রসেস, যেটা ভালো লাগছে করো। এরপরে তোমরা এরকম একের দাগ দিয়ে একটা বড় হেডিং করো আইসোথার্মাল, আইসোথার্মাল চেঞ্জেস বা বলতে পারো অর প্রসেস। আইসোথার্মাল চেঞ্জেস বা আইসোথার্মাল প্রসেস সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ পরিবর্তন, সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ পরিবর্তন। ধাপে ধাপে স্টেপে স্টেপে আমরা পড়বো এখানে কি কি ঘটনা ঘটে, পয়েন্ট করে করে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বলো, এখানে মনে আছে আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট থাকে, তা লিখবো টেম্পারেচার, temperature is constant, temperature is constant, উষ্ণতা বা তাপমাত্রা, তাপ নয় বাবা, তাপমাত্রা ধ্রুবক, উষ্ণতা বা তাপমাত্রা ধ্রুবক। আইসোথার্মাল চেঞ্জেস বা প্রসেসের ফার্স্ট পয়েন্ট এটা। ওকে, তো যেখানে মনে রাখবে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেখানে কি টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে? হবে না। ডেল টি ইকুয়ালস টু 0,
এটা মনে রাখবো আমরা। আইসোথার্মাল প্রসেসে del T equals to 0, del T equals to 0, T টেম্পারেচার, del T চেঞ্জ ইন টেম্পারেচার equals to 0, অর্থাৎ এক্ষেত্রে উষ্ণতা বা তাপমাত্রার কোনো রকমের পরিবর্তন হয় না। বেশ, পয়েন্ট 2, 2 নম্বর পয়েন্ট, ওয়াল। বলো, তোমরা একটু আগে বলেছো যে আইসোথার্মাল প্রসেসে কোন ধরনের ওয়াল ইউজ করা হয়, যেখানে তাপের আদান প্রদান ঘটবে সেই ওয়াল, অর্থাৎ ডায়াথার্মিক। ওয়ালটা হবে ডায়াথার্মিক, ডায়াথার্মিক और conducting, डायथर्मिक और conducting wall। ओके, ऑप्शन सी। সি এর দেখা দেখো, বেশ মন দিয়ে শুনো। এই প্রসেসটা দুরকম প্রসেস হয়, একটা হচ্ছে ফাস্ট প্রসেস বা সাডেন প্রসেস, আর হচ্ছে স্লো প্রসেস বা ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। একটা ধীর গতি সম্পন্ন হয়, একটা দ্রুত গতি সম্পন্ন হয়। তো আইসোথার্মাল প্রসেস এটা ধীর গতি সম্পন্ন নাকি এটা দ্রুত গতি সম্পন্ন? মন দিয়ে শোনো। যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না, যেখানে উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু তাপের পরিবর্তন হয়, সেটাকে সর্বদা কিন্তু ধীর গতি সম্পন্ন হতে হবে। আমি যদি সাডেন কোন একটা গ্যাস এতটা ভলিউম আছে, আমি সাডেন ওটাকে প্রেসার দিয়ে ছোট করে দিলাম, তাহলে কিন্তু টেম্পারেচারটা বেড়ে যাবে। টেম্পারেচারটা কি হবে? টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার একটা চেঞ্জ চলে আসবে। ভি এর পরিবর্তন যদি আমি করি তাহলে কিন্তু টি এর পরিবর্তন হবে। কিন্তু যদি আমি ধীরে ধীরে করি, অর্থাৎ গ্যাসটা ছিল আমি অল্প প্রেসার দিলাম, যার ফলে ওর অল্প ভলিউমে চেঞ্জ এলো। অল্প ভলিউম যখন চেঞ্জ আসবে তখন কিন্তু অল্প টেম্পারেচারে চেঞ্জ হবে। কিন্তু অল্প টেম্পারেচার চেঞ্জ হওয়ার পর আমি তো ধীরে ধীরে করছি, সেই কারণে সিস্টেম কিছুটা টাইম পেয়ে যাবে। তখন ও সারাউন্ডিং বা পরিবেশ থেকে যদি ওর টেম্পারেচার কমে গেছে, তখন কিন্তু ও বাইরে থেকে আবার হিট নিয়ে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে নেবে। এই টাইমটা আমাকে সিস্টেমকে দিতে হবে, তবেই কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আমি সাডেনলি প্রক্রিয়াটা করে ফেলি, গ্যাসটার আয়তনটা সাডেনলি আমি কমিয়ে দিই, তাহলে কিন্তু গ্যাস পরিবেশ থেকে হিট নিয়ে টেম্পারেচার কনস্ট্যান্ট করার টাইমটা পাবে না। যে কারণে আমাকে যদি প্রসেসটা আইসোথার্মাল, মানে বাস্তবে আইসোথার্মাল চেঞ্জেস হয় না, বাস্তবে আইসোথার্মাল প্রসেস বলে কোনো প্রসেস হয় না। এটা পুরোটা একটা ভাবনা। কারণ আমি যত আস্তেই প্রেসার দিই না কেন, ভলিউম যখনই চেঞ্জ হবে তখনই টেম্পারেচার চেঞ্জ হবে। কিন্তু ধীরে ধীরে করলে কি সুবিধা হবে, আমি ভলিউমে চেঞ্জ করলাম, ওর টেম্পারেচার চেঞ্জ হলো, আমি যেহেতু ধীরে ধীরে করছি, কিছুক্ষণ পরে আমি আমার ভলিউমটা চেঞ্জ করব, তো সেই যে মাঝের সময়টা, সেই টাইমটাতে ওই সিস্টেমটা বা গ্যাসটা পরিবেশ থেকে পুনরায় হিট নিয়ে সে নিজের টেম্পারেচারটা আবার বাড়িয়ে নেবে, আবার বাড়িয়ে নেবে বা আবার পুনরায় আগের অবস্থায় করে নেবে। এই কারণে আইসোথার্মাল প্রসেস সবসময় স্লো প্রসেস। সাডেন বা ফাস্ট প্রসেস হলে কিন্তু সেটা আইসোথার্মাল হবে না, সেটা কিন্তু অ্যাডিয়াবেটিক হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাডিয়াবেটিক হয়ে যাবে। যখন টায়ার বাস্ট করে, সাইকেলের টায়ার যখন বাস্ট হয়, তখন কিন্তু সাডেন ওর ভলিউমটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হয়। তাই ওটা কিন্তু আইসোথার্মাল প্রসেস না, ওটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। কিন্তু যখন আমি প্রেসারটাকে বাড়িয়ে ভলিউমটাকে চেঞ্জ করছি বা ভলিউমের চেঞ্জ করছি, তখন কিন্তু ধীরে ধীরে যদি করি আমরা, তাহলে ভলিউমের চেঞ্জের সাথে সাথে ওর যে টেম্পারেচারের চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা ও আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য টাইম পাচ্ছে। তখন ও পরিবেশ থেকে হিট নিয়ে টেম্পারেচারটাকে আবার কনস্ট্যান্ট করে নিচ্ছে। তাই আমরা মনে রাখবো যে আইসোথার্মাল প্রসেস কিন্তু সর্বদা একটা স্লো প্রসেস। তাহলে লিখো স্লো প্রসেস, স্লো প্রসেস। ধীর গতি প্রক্রিয়া, ধীর গতি প্রক্রিয়া। যেমন এক্সাম্পল দিতে পারো, গলন, গলন। যখন বরফ গলে জলে পরিণত হয়, মন দিয়ে,
যখন বরফ গলে জলে পরিণত হয় তখন কিন্তু টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। বরফ 0 ডিগ্রি সি, জল 0 ডিগ্রি সি, কিন্তু ওদের মধ্যে তাপের চেঞ্জ হয়। 80 ক্যালোরি তাপের ঘাটতি থাকে। বরফ থেকে জল হতে গেলে ওই বরফকে 80 ক্যালোরি তাপ প্রদান করতে হয়। তো যখন আমরা বরফ থেকে জল করছি তখন কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখছি। কি করে? বরফ থেকে জল সাডেনলি হয়ে যায় না, ধীরে ধীরে হয়, স্লো প্রসেসে হয়। একটু একটু করে বরফ গলতে গলতে গলন পদ্ধতিতে জলে পরিণত হয়। এক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে সিস্টেমটা। তাই গলন হচ্ছে একটা আইসোথার্মাল চেঞ্জেস বা আইসোথার্মাল প্রসেস। তো আমরা লিখব গলন। অপশন ডি তে চলে আসবো আমরা। ইকুয়েশন। আইসোথার্মাল চেঞ্জেস বা আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন কি হতে পারে? এটা ইকুয়েশন হবে PV equals to constant, P into V equals to constant, PV equals to constant। কখন হয় এটা? যখন গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকে। অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েল কি বলেছে? কোন গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির থাকলে গ্যাসের চাপ ওই গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ PV equals to constant, PV equals to constant when m and t স্থির, constant when m and t is constant। যখন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির থাকে, তাহলে উষ্ণতা যখন স্থির তখন আমরা ইকুয়েশন কি পাই? PV equals to constant। তাই আইসোথার্মাল চেঞ্জেস বা প্রসেসের ইকুয়েশন হচ্ছে PV equals to constant, PV equals to ধ্রুবক। আচ্ছা, নেক্সট করব আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিট লেখো আপেক্ষিক তাপ। জানো কি আপেক্ষিক তাপ কাকে বলে? কিছু না, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে, যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে। বোঝা গেল? 1 ডিগ্রি উষ্ণতা কত বাড়াবো না? 1 ডিগ্রি উষ্ণতাটা 1 ডিগ্রি বাড়াতে যে তাপটা লাগে। বোঝা গেল? তাহলে ধর ডেল টি উষ্ণতা বাড়াতে তাপ লাগছে ডেল কিউ, ডিটি উষ্ণতা বৃদ্ধি করতে তাপ লাগে ডিকিউ। তাহলে বাবা 1 ডিগ্রি বাড়াতে কত লাগবে? ডিকিউ বাই ডিটি। এটা আপেক্ষিক তাপ। যে কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলে। তাহলে ধরে নিলাম কোন একটা পদার্থের উষ্ণতাটা আমরা ডিটি পরিমাণ চেঞ্জ করব, বৃদ্ধি করব, যার জন্য ডিকিউ পরিমাণ আমরা তাপ নেব। টি টেম্পারেচার আর কিউ হচ্ছে হিট। তাপকে আমরা এখানে থার্মোডাইনামিক্সে কিউ চিহ্ন দ্বারা প্রকাশ করব আর উষ্ণতাকে আমরা টি দ্বারা। তাহলে উষ্ণতার পরিবর্তন ডিটি আর তাপের পরিবর্তন ডিকিউ। তাহলে ডিটি উষ্ণতার পরিবর্তনের জন্য তাপ লাগে ডিকিউ। 1 ডিগ্রি উষ্ণতা পরিবর্তনের জন্য তাপ লাগবে ডিকিউ বাই ডিটি। তাহলে আমরা স্পেসিফিক হিট এর ইকুয়েশন কি বলতে পারি না? ডিকিউ বাই ডিটি। হ্যাঁ, ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু, দেখো ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি আইসোথার্মাল চেঞ্জেস বা আইসোথার্মাল প্রসেসে বেটা ডিটি কত? 0। তাহলে ডিটি জায়গায় বসে যাবে 0, ডিটি জায়গায় বসে যাবে 0। তাহলে ডিটি বাই ডি ডিকিউ বাই ডিটি কত চলে এলো? ইনফিনিটি। ইনফিনিটি কারণ যেহেতু ডিটি ইকুয়ালস টু 0। তা তাকাও, স্পেসিফিক হিট কত? ইনফিনিটি। স্পেসিফিক হিট হচ্ছে ইনফিনিটি। না, স্পেসিফিক হিট কাকে বলে? কোন পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, কোন পদার্থের উষ্ণতা, যে কোনো পদার্থের যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করতে কত তাপ লাগছে? ইনফিনিটি। অর্থাৎ ইনফিনিটি পরিমাণ তাপ দিলেও কিন্তু ওর টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না।
বোঝা গেল? টেম্পারেচার চেঞ্জ করা যাবে না, অর্থাৎ ও টেম্পারেচার চেঞ্জ করতে গেলে মানে স্পেসিফিক হিটটা লেগে যাচ্ছে ইনফিনিটি। কারণ স্পেসিফিক হিট হচ্ছে সেটা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। আইসোথার্মাল প্রসেসের মানটা কত না ইনফিনিটি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হবে না। বেশ, এটা ছিল আমাদের এ বি সি ডি ই 5টা টপিক, 5টা পয়েন্ট কার ফর আইসোথার্মাল চেঞ্জেস বা প্রসেসের সমস্ত প্রক্রিয়া। নেক্সট আমরা পড়বো সেম টপিক, পড়বো সেম 5টা পয়েন্ট পড়বো, বাট আইসোথার্মাল চেঞ্জেস অর প্রসেস এর পরিবর্তে আমরা লিখবো এখন অ্যাডিয়াবেটিক চেঞ্জেস অর প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য এই 5টা ঘটনা আমরা আবার পড়বো। তো আমি এটা ক্লিয়ার করব, তার আগে তোমরা নোটটা লিখে নাও। দেখো নেক্সট দেখো 2 নম্বরে অ্যাডিয়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অপশন এ বি সি ডি। এখানে কে কনস্ট্যান্ট হবে? এখানে দেখো হিট, হিট কন্টেন্ট কনস্ট্যান্ট। এখানে হিট হচ্ছে কনস্ট্যান্ট, তাপ ধ্রুবক রাশি, তাপ ধ্রুবক রাশি। তার মানে বেটা डेल क्यू इक्वल्स टू 0। क्यू मतलब ताप, डेल क्यू তাপের পরিবর্তন কত 0, তাপের পরিবর্তন হবে না। বি ওয়াল, যেখানে তাপ চলাচল করে না, অ্যাডিয়াবেটিক ওয়াল, অ্যাডিয়াবেটিক ওয়াল বা ইনসুলেটিং, ইনসুলেটিং ওয়াল, তাপের অপরিবাহী বা কুপরিবাহী। সিতে কি ছিল? প্রসেস। এটা সাডেন প্রসেস, তৎক্ষণাৎ হয়ে যায় ঘটনাটা, তবেই তো চেঞ্জ হয় কার টেম্পারেচারে, বাট হিটের চেঞ্জ হয় না, টেম্পারেচারের চেঞ্জ হয়। তো লেখো সার্টেন প্রসেস বা সাডেন প্রসেস। সাডেন প্রসেস তৎক্ষণাৎ প্রক্রিয়া। তৎক্ষণাৎ প্রক্রিয়া, এটার এক্সাম্পল কি নেব? যখন টায়ার বাস্ট হয়, যখন টায়ার বাস্ট হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয় বাট হিট চেঞ্জ হয় না। তাহলে লেখো এক্সাম্পল, লেখো বাস্টিং অফ টায়ার, বাস্টিং অফ টায়ার। বা এই যে কথা বলছি, সাউন্ড এখানে ভাইব্রেট হচ্ছে, হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ ঘটনাটা ঘটছে, সাডেন ঘটনাটা ঘটছে। সাডেন ঘটনাটা ঘটার জন্য টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বাট হিট কন্টেন্ট কনস্ট্যান্ট থাকছে। যেমন আমরা কথা বলি বা কোনো আওয়াজ হয়, তো লিখতে পারি এটা আমরা যে কম্প্রেশন ইন সাউন্ড বা বাস্টিং অফ টায়ার মনে রাখলেই হবে। ডি
ডি তে কি ছিল ইকুয়েশন, ডি তে কি ছিল ইকুয়েশন, এখানে ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হবে, এখানে ইকুয়েশনটা চেঞ্জ হবে, এখানে ইকুয়েশনটা হবে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এর পরিবর্তে পি ইনটু ভি টু দি পাওয়ার গামা। এটা আমরা প্রুভ করব, হ্যাঁ আগে চ্যাপ্টার আছে আমাদের, এটা আমরা দেখে নেব যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট কি করে আসছে। এখন জেনে রাখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইকুয়েশনটা অ্যাডিয়াবেটিক প্রসেসে হয়ে যায় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হোয়াট ইজ গামা? তো আমরা ব্র্যাকেটে লিখে নেব গামা ইকুয়ালস টু সিপি বাই সিভি, সিপি বাই সিভি। এবার সিপি সিভিটা কি বলে? এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো লিখে নেব আমরা লিখে নাও এই গামাটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট, এটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট, এটা লিখে রাখো। মোলার স্পেসিফিক হিট। আর সিপিটা হচ্ছে, সিপিটা লিখে রাখো যে মোলার স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস at constant pressure, এটা হচ্ছে at constant pressure, আর সিভিটা হচ্ছে at constant volume। এগুলো সবই কিন্তু স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ। এটা স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি, স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি। স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ এর অনুপাতকে বলা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, মোলার স্পেসিফিক হিট। এই কন্টেন্টটা আমরা পরে অন্য চ্যাপ্টারে ডিটেইলসে পড়ব, সিপিসিবির প্রুফ আমরা করব। এখন আপাতত এটা মনে রাখো যে PV টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, গামা ইজ মোলার স্পেসিফিক হিট। আর এবার আমরা পাবো স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ। ওকে, দেখো তোমরা নিশ্চয়ই এটা কোনো না কোনো সময় পড়েছো, কিউ ইকুয়ালস টু এম এস টি, ক্যালোরিমিতির মূলনীতি। কিউ ইকুয়ালস টু এম এস টি, কিউ গৃহীত বা বর্জিত তাপ সমান এম ভর, এস আপেক্ষিক তাপ, ডেল টি উষ্ণতার পরিবর্তন। তো এখান থেকে যদি আমি তোকে বার করতে বলি এসটা কি আসছে বলো তো বাবা? এস ইকুয়ালস টু আসবে কিউ বাই এম ইনটু ডেল টি, কিউ বাই এম ইনটু ডেল টি। তাহলে আপেক্ষিক তাপের রাশিমালাটা কি হয়ে গেল? স্পেসিফিক হিট কি হয়ে গেল না ডি কিউ বাই এম ইনটু ডিটি। ডি কিউ, কিউ হিট, ডি কিউ চেঞ্জ ইন হিট, এম এম মাস, ডেল টি চেঞ্জ ইন টেম্পারেচার, ডিটি চেঞ্জ ইন টেম্পারেচার ইকুয়ালস টু, বেটা এখানে কি আছে? ডেল কিউ কত আছে? 0 আছে। তাহলে আমরা ডেল কিউ জায়গায় কত বসাবো? 0 ডিভাইড বাই এম ইনটু ডিটি, কত পাবো? 0 0। দেখেন লিখে নেবো যেহেতু ডেল কিউ ইকুয়ালস টু 0, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে স্পেসিফিক হিট কত হয়? 0। স্পেসিফিক হিট হচ্ছে 0, কারণ এখানে উষ্ণতার পরিবর্তন হয় কিন্তু তাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্পেসিফিক হিট মানে কি জানি আমরা? dq বাই dt, dq এর মানটা 0, 0 বাই সামথিং ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখে নেব যে স্পেসিফিক হিট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ 0। হয়েছে নিশ্চয়ই?
এরপর আমরা ক্যালকুলেশন করব ওয়ার্ক ডান, অর্থাৎ এই দুটো প্রসেসেই কার্যের মানটা কত আসছে। ওয়ার্ক ডান কার্য কত, ইন আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া বা রুদ্ধতাপী প্রক্রিয়ায় কার্যটা কতটা হচ্ছে, ওয়ার্ক ডানটা কতটা আসছে আমরা দেখব। তো হেডিং করো ওয়ার্ক ডান। দুটো প্রসেসে নেব আমরা, একবার নেব আইসোথার্মাল প্রসেসে আর একবার নেব অ্যাডিয়াবেটিক প্রসেসে। চলো কার্যে মান বা রাশিমালা নির্ণয় করব। এটা আশা করি কমপ্লিট হয়ে গেছে, আমি বোর্ডটি এবারে ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ার্ক ডান, কৃতকার্য। হেডিং করো ওয়ার্ক ডান বা কৃতকার্য। এক নম্বরে লেখো সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। যা কিছু করব দুটো পদ্ধতিতে। সমষ্ণ প্রক্রিয়া, হ্যাঁ, ওয়ার্ক ডান ডিউরিং আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ার কার্য। দেখো একদম সিম্পল, ভেরি সিম্পল। ওয়ার্ক বা কার্য সমান তুমি কি জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে ডিসপ্লেসমেন্ট আমি লেন্থ লিখতে পারি, চেঞ্জ ইন লেন্থ। লেন্থ একই জিনিস, কার্য সমান বল ইনটু সরণ, কার্য সমান বল ইনটু সরণ। ওকে, তো আমি এখন চেঞ্জটা, ডিসপ্লেসমেন্টটা বা লেন্থের যে চেঞ্জটা হবে সেটা আমি স্মল চেঞ্জ করব, স্মল চেঞ্জ। তো ওয়ার্ক ডানটা কি পাবো, স্মল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স এফ ইনটু চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ ডেল এল, ডেল এল। ফোর্সটাকে বলতে পারি না প্রেসার ইনটু এরিয়া ইনটু ডেল এল। জানো তো সবাই প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, দেয়ারফর ফোর্স ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া। তো ফোর্স কি করেছি, প্রেসার ইনটু এরিয়া। এরিয়া ইনটু লেন্থ, জানো বেটা কি, ভলিউম। এরিয়া ইনটু লেন্থ, এরিয়া ইনটু লেন্থ ভলিউম, এরিয়া ইনটু লেন্থ ভলিউম। কি পেলাম, চেঞ্জ ওয়ার্ক ডান ইকুয়ালস টু প্রেসার ইনটু ভলিউম, প্রেসার ইনটু ভলিউম। যেহেতু এই এরিয়ার চেঞ্জটা, সরি লেন্থের চেঞ্জটা স্মল চেঞ্জ, অতএব এখানে ভলিউমটাকে আমি ডিভি নিয়ে নেবো। কি নিয়ে নেবো, ডিভি। তো এই ভিটাকে আমি লিখে দেবো ডিভি, প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। ওকে, মনে রাখবি যে ওয়ার্ক এর ইন্ডিকেটর, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক এর ইন্ডিকেটর চেঞ্জ ইন ভলিউম। আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক এর ইন্ডিকেটর চেঞ্জ ইন ভলিউম। যদি গ্যাসের আয়তনের পরিবর্তন হয়ে থাকে সমষ্ণ প্রক্রিয়ায়, তবে আমরা বলতে পারবো সেক্ষেত্রে কার্য হয়েছে। তো এখানে মনে রাখবি ইন্ডিকেটর, ইন্ডিকেটরটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম। যদি ভলিউমে চেঞ্জ হয়ে থাকে তাহলে ওয়ার্ক হয়েছে, কারণ এই যে চেঞ্জ ইন ওয়ার্ক ইকুয়ালস টু
প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। এখানে আয়তনের পরিবর্তন হয়েছে তবেই কার্য সম্পন্ন হয়েছে। তাহলে ডেল ডব্লিউ ইকুয়ালস টু পি ইনটু ডিভি। আমি ধরে নিলাম ভলিউমের চেঞ্জ যেটা হয়েছে, প্রথমে যে ইনিশিয়াল ভলিউম ছিল, ইনিশিয়াল ভলিউম মানে প্রাথমিক ভলিউম ছিল V1 আর ফাইনাল ভলিউম হয়েছে V2। তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে V1 আর অন্তিম আয়তন হচ্ছে V2। এটা প্রাথমিক আয়তন, এটা বাংলায় লিখে নেবে একটু, আর এটা হচ্ছে অন্তিম। প্রাথমিক আয়তন আর অন্তিম আয়তন। তো আয়তনের চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ ইন আয়তন V1 টু V2। তো ডেল V যদি আমরা ইন্টিগ্রেশন নিই লিমিট V1 টু V2, তো আমরা পুরো চেঞ্জটা পেয়ে যাব। পুরো চেঞ্জটা পেতে গেলে পুরো ওয়ার্ক ডানটা পেয়ে যাব। তো নিচে আমরা লিখে দেব, যদি আয়তনের পরিবর্তন, যদি আয়তনের পরিবর্তন V1 থেকে V2 হয়, if volume change from V1 to V2, if volume change in V1 to V2 হয়, তবে কার্য W equals to, এটা ইন্টিগ্রেশন দিই না, ইন্টিগ্রেশন V1 to V2 P into dV, P into dV equals to P এর মান আমরা তো জানি কি বাবা, PV সমান 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV সমান RT, 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV সমান RT और P समान RT by V, P समान RT by V। तो देन इंटीग्रेशन V1 to V2 P এর জায়গায় লিখবো RT by V into dV, into dV। নেক্সট লাইনটা হবে RT বাইরে বেরিয়ে আসবে, কনস্ট্যান্ট কোয়ান্টিটি R and T, কারণ আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয় না, আর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো পড়ে রইল V1 to V2 1 by V into dV। 1 by x এর ইন্টিগ্রেশন মনে আছে? log x, ইন্টিগ্রেশন 1 by x মনে আছে? log x, ইন্টিগ্রেশন বেস e log x। তো और W equals to, যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে RT হলো log V2 কি আসবে? log V তার লিমিটটা আসবে V1 to V2। ওকে, যখন আমরা লিমিটটা ভাঙবো RT কি আসবে? log V2 minus log V1। তোমরা নিশ্চয় অঙ্কে করেছো log V2 minus log V1, বলতে পারি না log V2 by V1, log V2 by V1, log V2 by V1। আমি উপরটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। কি পেলাম আমরা? log বেস e V2 by V1, এটাকে V2 by V1 লেখা যায়। তোমরা জানো না, যদি না জেনে থাকো তো জেনে নাও। और W equals to RT, log এখানে বেস ই আছে, বেস ই তে ক্যালকুলেশন হবে না, আমাদের ক্যালকুলেটরে বেস 10 কাজ করবে। অতএব log ই, log এর বেস ই টাকে log বেস 10 এ কনভার্ট করতে গেলে আমাকে 2.3026 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে কি হবে ইকুয়েশনটা? 2.3026 RT log base 10 V2 by V1।
এইটি হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন ইন আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের সমীকরণ। দেখে নাও পুরোটা, হয়ে গেলে জানাও। নেক্সট আমরা ওয়ার্ক ডান বের করব ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কার্যের রাশিমালা। হয়ে গেছে নোট? সেম প্রসেস হবে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, বাট ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ছিল পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওখানে হয়ে যাবে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বাকি সেম। চলো লেখো, কি লিখবে? লেখো অ্যাডিয়াবেটিক প্রসেস বা ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস বা এটা বলতে পারো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য বা ওয়ার্ক ডান ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস। চলো সেম ক্যালকুলেশন, আবার সেই ওয়ার্ক ইকুয়ালস টু ফোর্স ইনটু লেন্থ। একইভাবে আমরা লেন্থের চেঞ্জটা স্মল চেঞ্জ হবে, তো ওয়ার্ক ডানটাও স্মল ওয়ার্ক ডান, ফোর্সটা এফ, এটা ডেল এল। ওকে, সে আমরা যদি আবার পিভি বসাই, সে কি পাবো বাবা? একই ক্যালকুলেশন হবে, তো সেম টু সেম পেয়ে যাবো কি ইন্টিগ্রেশন v1 টু v2 p ইনটু dv। বলো এতটা পাবো কিনা? p ইনটু dv। ওকে, কিন্তু ওখানে যেমন p এর জায়গায় আমরা বসিয়েছিলাম RT বাই ভি, এখানে সেটা কিন্তু বসবে না। কেন বসবে না? এখানে দেখো কি হবে, এখানে আমাদের পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তো বেটা পি ইকুয়ালস টু কি আসবে রে? কে বাই ভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট, কে বাই ভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট। তো এটাকে আমরা লিখতে পারি না কে ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস গামা, কে ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস গামা। তো পি এর পরিবর্তে বসাবো কে ইনটু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইনটু ডিভি और इंटीग्रेशन v1 টু v2। কে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসবে, তো লেখো কেটা বাইরে বেরিয়ে যাবে, কি পড়ে থাকবে? v টু দি পাওয়ার মাইনাস গামা ইনটু ডিভি। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন মনে আছে কারোর? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো একই রকম ভাবে এটা কি হবে বলো? v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, ঘুরি বলতে পারি না 1 মাইনাস গামা। দেখ v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 হবে, আমরা কি এটা বলতে পারি না v টু দি পাওয়ার
1 মাইনাস গামা। তো ভি টু দি পাওয়ার উপরটা হয়ে যাবে মাইনাস গামা প্লাস 1, সেটা লিখবো আমরা 1 মাইনাস গামা। হয়েছে? নিচটাও কি হবে? মাইনাস গামা প্লাস 1, তাকেও লিখবো আমরা 1 মাইনাস গামা। কারণ মাইনাস গামা প্লাস 1 মানে 1 মাইনাস গামা। ওকে, ক্লোজড লিমিট v1 টু v2 এইখানে করবো এবারে ডেল এখানে লিমিট নিয়ে নিয়েছি, তাহলে এটা ডেল ওমেগা হবে না, এখান থেকে এটা ওমেগা হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা লিখবো ওমেগা বলছি ডাব্লিউ। ওকে, তাহলে দেখো এবারে আমরা এটার লিমিট বসাবো। তার আগে আমরা ক্যালকুলেশন করে নেবো। বলো লিমিটটা কত বসবে? একবার v2 আর একবার v1, একবার v2 একবার v1। 1 মাইনাস গামাটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, কারণ ওটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে k বাই 1 মাইনাস গামা যদি বাইরে বেরিয়ে যায়, কি পড়ে থাকছে? v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এবার আপার লিমিট v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস লোয়ার লিমিট v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ক্লিয়ার? এবারে আমি আমার প্রয়োজনে এই k টাকে ভিতরে ঢোকাবো। অতএব w ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস গামা ইনটু k ইনটু v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস k ইনটু v1 1 মাইনাস গামা। k দিয়ে গুণ করে দিলাম বা k টাকে ব্র্যাকেটের ভিতরে আবার ঢুকিয়ে দিলাম। ওকে, এবারে দেখো w সমান 1 বাই 1 মাইনাস গামা, এই k ইনটু v টু দি পাওয়ার 1 মাইনাস গামাকে আমি কি বলতে পারি? দেখো এখানে আমি একটু করে দেখাচ্ছি কি বলতে পারি। উই নো, আমরা জানি pv টু দি পাওয়ার গামা, তার মানে বলতে পারি না যে p1 v1 টু দি পাওয়ার গামা সমান p2 v2 টু দি পাওয়ার গামা সমান k। pv যদি কনস্ট্যান্ট হয় p1 v1 সমান p2 v2 বলতে পারি। pv যদি কনস্ট্যান্ট হয় p1 v1 সমান p2 v2 বলতে পারি। এখন p ইনটু v2 দি পাওয়ার গামা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলতে পারি না p1 v1 টু দি পাওয়ার গামা সমান p2 v2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেটা লিখেছি। আমি এখান থেকে যে কোনো একটা কোয়ান্টিটি নিচ্ছি, 2 বা 1, আমি 2 টাকে নিচ্ছি। p2 v2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কি বলা যেতে পারে? এবারে v2 টু দি পাওয়ার গামা, এটাকে আমরা সূচকের নিয়মে এভাবে লিখতে পারি p2 ইনটু v2 দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস 1। বলো ভেবে এটা করতে পারি কি? সিম্পল একদম। এই যে a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার গামা মাইনাস 1 যোগ করলে কত হবে এটা? a টু দি পাওয়ার 1 প্লাস গামা মাইনাস 1, 1 কেটে গেল, a টু দি পাওয়ার গামা। তাহলে a টু দি পাওয়ার গামা সমান লেখা যায় এটা। আমি v টু দি পাওয়ার গামা সমান লিখেছি এটা, নো প্রবলেম। a টু দি পাওয়ার গামা সমান লেখা যায় a ইনটু a টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমি এখন করেছি v টু দি পাওয়ার গামা জায়গায় লিখেছি v ইনটু v টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, বোঝা গেছে জায়গাটা? সূচক ইউজ করেছি, আর কিছু করিনি। এবারে বল এখান থেকে p2 ইনটু v2 সমান কত পাচ্ছিস? p2 ইনটু v2 সমান পাচ্ছিস k বাই v2 দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, और p2 v2 সমান k ইনটু, যদি এটা উপরে তুলি তো মাইনাসটা ঘুরে যাবে, কি হবে? v টু দি পাওয়ার
ওয়ান মাইনাস গামা। এটা একদম ইজি। কে এটা রইলো v2 দি পাওয়ার v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 উপরে উঠলে হবে v2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ওকে, তাহলে p2 v2 সমান k ইনটু v2 দি পাওয়ার 1 মাইনাস গামা। একই রকম ভাবে और আমরা কি বলতে পারি না p1 v1 সমান k ইনটু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এই দুটো মানকে কি আমি এখানে বসাতে পারি? এখানে আছে k ইনটু v2 দি পাওয়ার 1 মাইনাস গামা, k ইনটু v2 দি পাওয়ার 1 মাইনাস গামা, এর পরিবর্তে হয়ে যাবে v2 v2। আবার আছে k ইনটু v1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, ওর জায়গায় হয়ে যাবে p1 v1 p1 v1। ওকে, আবার আমরা জানি এটা, এই কথাটা আমরা জানি যে pv সমান RT। এক মোল গ্যাসের ক্ষেত্রে pv সমান RT। অতএব এখানে কি হয়ে যাবে w সমান 1/1 মাইনাস গামা, p2 v2 জায়গায় হয়ে যাবে RT2, কারণ p1 v1 সমান RT1, p2 v2 সমান RT2। r তো কনস্ট্যান্ট, বাট এডিয়াবেটিক প্রসেসে কিন্তু t কনস্ট্যান্ট নয়, t ভেরিয়েবল, তাই t এর চেঞ্জ আসছে। তাহলে RT2 মাইনাস p1 v1 কে বলতে পারি না RT, মানে RT1 RT1। যদি r টাকে আমরা কমন নিই, তাহলে r কমন এলে হয়ে যাচ্ছে 1 মাইনাস গামা ইনটু t2 মাইনাস t1। এটি হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান, অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান। দেখো, চেঞ্জ ইন টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারে চেঞ্জ হয়। আর ওখানে পেয়েছিলাম চেঞ্জ ইন ভলিউম, আইসোথার্মাল চেঞ্জ ইন ভলিউম, আয়তনের পরিবর্তন হলেই আইসোথার্মাল প্রসেসে কার্য হয়। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচারের চেঞ্জ হলে কিন্তু ওয়ার্ক পাওয়া যায় T2 মাইনাস T1। এখানে আছে R1 মাইনাস গামা। ওকে, তো আমরা এতক্ষণ ধরে পড়লাম ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার্য, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কার্য, কৃতকার্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য। চলো, বেশ, আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে। বাকি আমরা আবার ক্লাস নাম্বার 2 অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়ব। ওকে, বেশ, এই পর্যন্ত নোটস রেডি করবে এবং নেক্সট ডে তোমাদের যে অফলাইন ক্লাস আছে সেখানে কিন্তু খাতা আমাকে চেক করাবে। আমি কিন্তু প্রত্যেকের খাতা এক এক করে চেক করব যে তোমরা ক্লাসটা করেছো কিনা, মনে থাকে যেন। হ্যাঁ, চলো, ওকে, বাই।